ওয়েলকাম স্টুডেন্টস। আজ আমি আলোচনা করব ক্লাস 9-এর 7th চ্যাপ্টারের একটি বিষয়। এই বিষয়টি হলো জাতিসংঘ প্রতিষ্ঠা এবং জাতিসংঘের গঠন ও কার্যাবলী। তোমরা কথা জানো, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার 1914 সালে শুরু হয় এবং 1918 সালে শেষ হয়। এই যুদ্ধ ভয়াবহ যুদ্ধ, ধ্বংসাত্মক যুদ্ধ। এই যুদ্ধের ভয়াবহতা উপলব্ধি করে প্রথম মহাযুদ্ধের মিত্রপক্ষের দেশগুলির উদ্যোগে 1919 সালে ফ্রান্সের রাজধানী প্যারিস নগরীতে একটি শান্তি বৈঠক অনুষ্ঠিত হয়। এই শান্তি বৈঠকে পৃথিবীকে যুদ্ধমুক্ত রাখার এবং পৃথিবীর বিভিন্ন দেশের নিরাপত্তা বজায় রাখার বিষয়ে আলোচনা হয় এবং প্রস্তাব গৃহীত হয়। প্রথম মহাযুদ্ধের পর মার্কিন রাষ্ট্রপতি উড্রো উইলসন 1918 সালে 14 দফা দাবি তৈরি করেন। এই 14 দফা দাবির মধ্যে শেষ দফা দাবি বা শেষ প্রস্তাব হলো লিগ অফ নেশনস প্রতিষ্ঠা করা বা জাতিসংঘ প্রতিষ্ঠা করা। এটি হলো একটি আন্তর্জাতিক সংস্থা, আন্তর্জাতিক সংগঠন। 1919 সালে প্যারিসের শান্তি বৈঠকে লিগ অফ নেশনসের যে দাবি, লিগ অফ নেশনস গঠন করবার জন্যে একটি কমিটি গঠিত হয়। এই কমিটির সভাপতি হলেন মার্কিন রাষ্ট্রপতি উড্রো উইলসন। উড্রো উইলসনের সভাপতিত্বে যে কমিটি গঠিত হয়, এই কমিটি বিশ্ব শান্তি এবং নিরাপত্তা বজায় রাখার জন্য একটি আন্তর্জাতিক সংগঠন। এই আন্তর্জাতিক সংগঠন হলো জাতিসংঘ প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেয়। এই সিদ্ধান্তকে 1919 সালে প্যারিসের শান্তি বৈঠকে মিত্র শক্তির দেশগুলি স্বীকৃতি জানায় এবং 1919 সালে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় এবং 1919 সালে এই জাতিসংঘ প্রতিষ্ঠার ক্ষেত্রে একটি চুক্তিপত্র তৈরি হয়। এই চুক্তিপত্রে লীগের গঠন সম্পর্কে আলোচনা করা হয়। এই চুক্তিপত্রকে লীগের সংবিধান বলা হয়। লীগ কিভাবে গঠিত হবে, কিভাবে ভূমিকা পালন করবে, সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয় এই লীগের চুক্তিপত্রে। আর এই লীগের চুক্তিপত্রকে 1919 সালের প্যারিসের শান্তি বৈঠকে উপস্থিত প্রতিনিধিরা, বিভিন্ন দেশের প্রতিনিধিরা সমর্থন করে এবং স্বীকৃতি জানায়, যার ফলে লীগ প্রতিষ্ঠিত হলো। লীগের প্রথম যে অধিবেশন, সেই অধিবেশন বসে 1920 সালে 10ই জানুয়ারি। লীগের চুক্তিপত্রকে একটা শান্তির চুক্তিপত্র বলা হয়। এই চুক্তিপত্রে স্বাক্ষর দানকারী সদস্যরা প্রতিশ্রুতি দেয় যে আগামী দিনে পৃথিবীকে যুদ্ধমুক্ত রাখতে হবে,
আগামী দিনে বিশ্বে যাতে আর প্রথম বিশ্বযুদ্ধের মতো ভয়াবহ যুদ্ধ না হয় এবং প্রতিটা রাষ্ট্রকে, লীগের সদস্যকে পারস্পরিক সহযোগিতা, পারস্পরিক আলাপ আলোচনার মাধ্যমে বিরোধের মীমাংসা করতে হবে। যাই হোক, এই যে লীগ গঠিত হলো, জাতিসংঘ গঠিত হলো, এই জাতিসংঘের প্রধানত কয়েকটা লক্ষ্য বা উদ্দেশ্যের কথা আমাদের জানা দরকার। জাতিসংঘের 1 নাম্বার উদ্দেশ্য হলো জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলি প্রতিশ্রুতিবদ্ধ যে আগামী দিনে বিশ্বে বিভিন্ন দেশের মধ্যে বা সদস্য রাষ্ট্রগুলির মধ্যে বিরোধ বাঁধলে সেই বিরোধের মীমাংসা আলোচনার মধ্য দিয়ে হবে, পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে হবে এবং বিশ্বে শান্তি যাতে বজায় থাকে, বিশ্বে যাতে প্রত্যেকটা দেশের নিরাপত্তা অর্থাৎ সার্বভৌমত্ব বজায় থাকে, সেদিকে লক্ষ্য রাখতে হবে। নাম্বার 2, যেসব আন্তর্জাতিক আইন আছে, আন্তর্জাতিক নিয়মকানুন আছে, আন্তর্জাতিক আইন একটা রাষ্ট্রের জাতীয় আইনের মতো চূড়ান্ত নয়, তবু আন্তর্জাতিক যে আইন নিয়ম, আন্তর্জাতিক যে সন্ধি চুক্তিগুলি বিশ্বে আছে, সেগুলিকে লীগের সদস্যরা মেনে চলবে। 3 নাম্বার উদ্দেশ্য হলো বিশ্বের বিভিন্ন দেশের সামাজিক ক্ষেত্রে, বিভিন্ন দেশের অর্থনৈতিক ক্ষেত্রে জাতিসত্তাকে বজায় রাখতে হবে, নারীদের কল্যাণ করতে হবে, শিশুদের কল্যাণ করতে হবে, অবহেলিত মানুষের কল্যাণ করতে হবে। এটাই হলো লীগের উদ্দেশ্য। তারপর লীগের যে চুক্তিপত্র বা সনদ বা সংবিধান, এই চুক্তিপত্রে লীগের গঠন সম্পর্কে উল্লেখ আছে। লীগের গঠনের ক্ষেত্রে কথা বলা হয় যে লীগ তোমার সাধারণ সদস্য আছে লীগের, আর কতগুলি আছে আদি সদস্য। যে সময়ে লীগ গঠিত হয়েছিল 1919 সালে, সেই চুক্তিপত্রে সই করেছিল 40টা দেশ, 40টা রাষ্ট্র। সেই সময়ের এই 40টা রাষ্ট্র হলো লীগের আদি সদস্য এবং পরবর্তীকালে লীগের সদস্য আরও বেড়েছে, মেম্বারের সংখ্যা আরও বেড়েছে। 1932 সালে এই লীগের সদস্য সংখ্যা 55-তে দাঁড়ায়। তারপর আমরা দেখব যে লীগের সদস্য পদ ত্যাগ করেছে জার্মানি, লীগের সদস্য পদ ত্যাগ করেছে জাপান, লীগের সদস্য পদ ত্যাগ করেছে ইটালি। এইভাবে দেখা যায় যে লীগের সদস্য কমে গিয়েছে। 1939 সালে এসে লীগের সদস্য সংখ্যা দাঁড়ায় 46। তাহলে আমরা দেখলাম যে লীগের সদস্য যেটা বেড়েছিল, সেই সদস্য সংখ্যা থাকলো না, আরও কমে গেল। তার কারণ আমরা লক্ষ্য করব বিশ্ব শান্তি এবং নিরাপত্তা রক্ষার যে উদ্দেশ্যে লীগ প্রতিষ্ঠিত হয়, সেই প্রতিষ্ঠার ক্ষেত্রে আমরা লক্ষ্য করব যে লীগ কিন্তু যথাযথ ভূমিকা পালন করতে পারেনি। অস্ত্র প্রতিযোগিতা চলেছে লীগের সদস্যদের মধ্যেই, বিশ্বের অন্যান্য রাষ্ট্রগুলির মধ্যেই। যাই হোক, লীগের এবার আমরা গঠন ব্যবস্থা সম্পর্কে আলোচনা করব। লীগের 5টি দপ্তর রয়েছে, 5টা শাখা বা 5টা বিভাগ রয়েছে। সেই 5টা বিভাগ কি কি?
সাধারণ সাধারণ সভা সাধারণ সভা লীগ পরিষদ, সাধারণ সভা লীগ পরিষদ, অর্থনৈতিক ওসি পরিষদ, আন্তর্জাতিক বিচারালয়, কর্ম দপ্তর এবং ILO আন্তর্জাতিক শ্রমিক সংগঠন। তাহলে লীগের সাধারণ সভা, লীগের প্রত্যেকটা সদস্য, লীগ বা জাতিসংঘের প্রত্যেকটা সদস্য, তারা কিন্তু সবাই সাধারণ সভার সদস্য। সাধারণ সভার মিটিং বসে বছরে একবার। সাধারণ সভাতে প্রত্যেকটা সদস্য রাষ্ট্র 3 জন করে প্রতিনিধি পাঠাতে পারে, কিন্তু প্রত্যেক সদস্য রাষ্ট্র 3টি ভোট দিতে পারে না। সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে 1টি ভোট দিতে পারে। সাধারণ সভাতে আন্তর্জাতিক শান্তি, আন্তর্জাতিক নিরাপত্তা বিষয়ে আলোচনা হয়। এখানে তর্ক বিতর্ক ইত্যাদি প্রেক্ষাপটে, পক্ষে বিপক্ষে যুক্তির প্রেক্ষাপটে বিশ্ব শান্তি কিভাবে রক্ষিত হয় সেক্ষেত্রে সিদ্ধান্ত গৃহীত হয় সংখ্যাগরিষ্ঠের ভিত্তিতে। দ্বিতীয় যে বিভাগ, আমি 5টা বিভাগ বলেছি, সেটা হলো লীগ পরিষদ। লীগ পরিষদ এটা কার্যকরী একটা সংস্থা, কার্যকরী একটা বিভাগ। এখানে সাধারণ সভা হচ্ছে সর্বোচ্চ সংস্থা আর লীগ হচ্ছে কার্যকরী সংস্থা। সাধারণ সভাতে যে সিদ্ধান্ত গৃহীত হয় সেগুলিকে তোমার কার্যকরী করে লীগ পরিষদ। লীগ পরিষদের সদস্যদের 2 ভাগে ভাগ করা হয়। এক হলো স্থায়ী সদস্য আর 2 হচ্ছে অস্থায়ী সদস্য। স্থায়ী সদস্য প্রথমে 5টি রাষ্ট্র ছিল, কিন্তু 5টি রাষ্ট্রের মধ্যে 1টি রাষ্ট্র লীগ পরিষদে যোগ দেয়নি, জাতিসংঘে যোগ দেয়নি, সেটা হলো মার্কিন যুক্তরাষ্ট্র। তাহলে লীগ পরিষদের স্থায়ী সদস্য হলো 4টি: ইটালি, জাপান, ইংল্যান্ড এবং ফ্রান্স। আমরা দেখব যে লীগ পরিষদের সদস্য সংখ্যা পরবর্তীকালে বৃদ্ধি পেয়েছে এবং স্থায়ী সদস্য সংখ্যা বেড়েছে, অস্থায়ী সদস্য সংখ্যা বেড়েছে। স্থায়ী সদস্য আমরা দেখব 6 হয়েছে, 6টি স্থায়ী সদস্য আর 9টি হলো অস্থায়ী সদস্য। মোট হচ্ছে 15টা হচ্ছে লীগ পরিষদের সদস্য। তাহলে আমরা দেখছি লীগ পরিষদ, লীগ অফ নেশনসের, জাতিসংঘের সাধারণ সভাতে যে সিদ্ধান্তগুলি হয় সেগুলিকে কার্যকরী করার ক্ষেত্রে ইতিবাচক পজিটিভ রোল গ্রহণ করে। এইবার 3 নম্বর বিভাগ হচ্ছে লীগের তোমার কর্মদপ্তর। কর্মদপ্তরটা কি? কর্মদপ্তর হচ্ছে লীগের যে উদ্দেশ্য, লীগের যে কার্যাবলী, সেগুলিকে বাস্তবে রূপায়িত করবার জন্যে একটা কর্মদপ্তর বিভাগ বা সংস্থা তৈরি হয়েছে। এই কর্মদপ্তরের সদর দপ্তর হলো তোমার হেগ শহরে, আর কর্মদপ্তরের যিনি হেড পরিচালক তিনি হলেন মহাসচিব। এই মহাসচিবকে সাধারণ সভাতে সাধারণ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত করা হয়। এই মহাসচিবকে সাহায্য করবার জন্যে বহু স্থায়ী কর্মচারী রয়েছে। এই সব মিলে মহাসচিব এবং স্থায়ী কর্মচারী নিয়ে সব মিলে হচ্ছে কর্মদপ্তর। এইবার আমরা 4 নম্বর যে সংস্থা লীগের বিভাগ 4 নম্বর, সেটা হলো আন্তর্জাতিক আদালত। বিভিন্ন রাষ্ট্রের মধ্যে বিরোধ বাধা স্বাভাবিক। প্রত্যেকটা রাষ্ট্র তাদের জাতীয় স্বার্থকে, নিজের দেশের স্বার্থকে, নিজের
শক্তিকে বৃদ্ধি করবার জন্যে গুরুত্ব দেয়। সেই কারণে একটা রাষ্ট্রের সঙ্গে আর একটা রাষ্ট্রের বিরোধ বাধাটা স্বাভাবিক। তাই এই বিরোধের মীমাংসা করবে নিরপেক্ষভাবে, সেটা হলো আন্তর্জাতিক আদালত। এই আন্তর্জাতিক আদালত লীগের যে চুক্তিপত্র আছে, যেটা সংবিধান আছে, তা সেই নিয়ম অনুযায়ী এবং আন্তর্জাতিক রীতিনীতি কনভেনশনস রয়েছে, সেগুলো অনুযায়ী আন্তর্জাতিক আদালত বিচার করবে। আন্তর্জাতিক আদালতের বিচারপতির সংখ্যা হলো 15টি রাষ্ট্র আন্তর্জাতিক আদালতে বিচারপতি হিসাবে পাঠাতে পারবে এবং এই বিচারপতিরা নিযুক্ত হবে লীগ পরিষদের সুপারিশ অনুযায়ী সাধারণ সভার সিদ্ধান্ত ক্রমে। অর্থাৎ সাধারণ সভা এই 15 জন বিচারপতিকে নির্বাচিত করবে। তারপর 5 নম্বর বিভাগ হলো ILO, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন। এটা কি? এটা হলো পৃথিবীতে প্রত্যেক দেশের শ্রমজীবী মানুষ, তারা শোষিত বঞ্চিত শ্রমিক শ্রেণী, তারা শ্রমশক্তি বিক্রি করে যে মজুরি পায় তা অত্যন্ত কম, তাদের আর্থিক অবস্থা, সামাজিক অবস্থা অত্যন্ত শোচনীয়, তারা রাজনৈতিক অধিকার থেকে বঞ্চিত। সুতরাং তারা 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 কোনো মতে জীবনে বেঁচে থাকে। এই তাদের উপরে মালিক শ্রেণীর যে শোষণ, পুঁজিপতি শ্রেণীর যে শোষণ, সেই শোষণের হাত থেকে বাঁচানোর জন্যে আন্তর্জাতিক পথে, অর্থাৎ আন্তর্জাতিকভাবে বিশ্বব্যাপী এই সংগঠনের আন্তর্জাতিক লেবার অর্গানাইজেশন যেটা তৈরি হয়েছে, তার মাধ্যমে তাদেরকে বাঁচানো হবে, শোষণমুক্ত করা হবে, তাদের জীবনযাত্রার মানের উন্নতি করা হবে, তাদের ন্যায্য মজুরি দানের ব্যবস্থা করা হবে, তাদের কাজের সময়সীমা কমানো দরকার, তাদের অতিরিক্ত সময় কাজ করিয়ে নেওয়া হয়, তাদের ন্যায্য মজুরি থেকে বঞ্চিত করা হয়। এগুলো যাতে না হয় তার জন্যে লীগের এই সংগঠন ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, এটা লীগের যারাই সদস্য তারাই কিন্তু এই ILOর সদস্য। তবে একটা কথা, এর মধ্য দিয়ে পৃথিবীর শ্রমজীবী মানুষ শোষণমুক্ত হতে পারেনি। যাই হোক, আমরা 6টা বিভাগের কথা আলোচনা করলাম এবং 6টা বিভাগের কাজ নিয়েও আলোচনা করলাম। এবার সামগ্রিকভাবে আমরা দেখব যে এই লীগ কতটা সফল হয়েছে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষার ক্ষেত্রে এবং অন্যান্য ক্ষেত্রে। আমরা এটা লক্ষ্য করি যে পৃথিবীতে এই যে আন্তর্জাতিক সংগঠন গঠনের ক্ষেত্রে যার উদ্যোগ ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি উইড্রো উইলসন, তিনি প্যারিসের শান্তি বৈঠকে এই জাতিসংঘ প্রতিষ্ঠার কথা তিনি উদ্যোগ নিয়েছেন এবং চুক্তিপত্র তিনি তৈরি করেছেন। তিনি কমিটির সভাপতি ছিলেন, মূল কর্তা তিনি লীগের জন্মদাতা। আর তিনি যখন দেশে ফিরে গেলেন, মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের অনুমোদন তিনি পাননি। মার্কিন রাষ্ট্রপতি বিদেশি সন্ধি চুক্তি যাই করুক না কেন, তাকে দেশে ফিরে গিয়ে তার আইনসভা কংগ্রেসের উচ্চকক্ষের 2/3 মেজরিটির ভিত্তিতে অনুমোদন দরকার। মার্কিন সিনেট সেই অনুমোদন দেয়নি, যার জন্যে মার্কিন যুক্তরাষ্ট্র লীগের সদস্য পদ গ্রহণ করেনি। আমরা লক্ষ্য করব জার্মানিকে লীগের সদস্য পদ প্রথমে দেওয়া হয়নি, পরে দেওয়া হয়েছে। পরে জার্মানির সদস্যপদ ত্যাগ করেছে। জার্মানির একনায়কতান্ত্রিক শাসক হিটলার যখন ক্ষমতা এসেছেন, একনায়কে পরিণত হয়েছেন, তখন লীগের সদস্য পদ ত্যাগ করেছে। তার বিরুদ্ধে লীগ ব্যবস্থা গ্রহণ করতে পারেনি। ফ্যাসিবাদী নাৎসিবাদী শক্তি যখন আবিসিনিয়া দখল করে নিয়েছে, স্পেনের গৃহযুদ্ধে অংশ নিয়ে
জেনারেল ফ্রাঙ্কোকে সমর্থন করে সেখানে একনায়কতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত করেছে, গণতন্ত্র বিরোধী। সেখানে লীগ কিন্তু নীরব দর্শকের ভূমিকা পালন করেছে। নিরস্ত্রীকরণ চুক্তি, যেখানে লীগ অস্ত্র সীমিত করতে চাই। আমরা এটা লক্ষ্য করব প্রথম মহাযুদ্ধের পর এবং দ্বিতীয় মহাযুদ্ধের আগ পর্যন্ত যে অস্ত্র প্রতিযোগিতা চলেছে, সেই অস্ত্র প্রতিযোগিতাতে ফ্রান্স যোগ দিয়েছে, অস্ত্র প্রতিযোগিতাতে ইংল্যান্ড যোগ দিয়েছে, জাপান, জার্মানি, ইটালি এই সমস্ত রাষ্ট্র অস্ত্র বানিয়েছে। এই বানিয়ে একটা যুদ্ধের পরিবেশ তৈরি করেছে। সেক্ষেত্রে লিগ অফ নেশনস কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেনি, সেখানে ব্যর্থ হয়েছে নিরস্ত্রীকরণের ক্ষেত্রে। আমরা লক্ষ্য করব যে হিটলারের আগ্রাসী নীতি, সেই আগ্রাসী নীতি থেকে তাকে বিরত করা দরকার ছিল। লীগ, জাতিসংঘ তা কিন্তু সেখানে চুপ করে থেকেছে, হিটলারের বিরুদ্ধে আগ্রাসী মনোভাবের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেনি। আমরা এটা লক্ষ্য করব যে মিস্টার তোজো, জাপানের প্রধানমন্ত্রী, তিনি সামরিক একনায়কতান্ত্রিক শাসক, তার বিরুদ্ধে আমরা ইটালির শাসক, ফ্যাসিবাদী শাসক, তিনি একনায়কতান্ত্রিক শাসক, সর্বাত্মক রাষ্ট্রকে তিনি আদর্শকে গ্রহণ করেছিলেন। সেখানে গণতন্ত্র, সেখানে মাস মিডিয়াকে কোনো গুরুত্ব দেওয়া হয়নি। ডেমোক্রেটিক সিস্টেমে যে পলিটিক্যাল পার্টি, সেগুলিকে হিটলার, মুসোলিনি সবটাই নস্যাৎ করে দিয়েছে। এগুলো বাদ দিয়ে আন্তর্জাতিক শান্তি নিরাপত্তা কি করে প্রতিষ্ঠিত হতে পারে, সে কথা তো লিগ অফ নেশনস ভাবেনি। যাই হোক, আমরা দেখব লীগ যে ব্যর্থ হয়েছে তার বড় প্রমাণ হলো 1939 সালে হিটলার তার সেনাবাহিনী নিয়ে গিয়ে পোল্যান্ড আক্রমণ করলে 1 সেপ্টেম্বর 1939 সালে, এবং 3 তারিখে সেপ্টেম্বরে 1939 সালে ইংল্যান্ড এবং ফ্রান্স এই যুদ্ধে, হিটলারকে প্রতিরোধে যুদ্ধে নামলে দ্বিতীয় মহাযুদ্ধ শুরু হয়ে যায়। সুতরাং লীগ কিন্তু পুরোপুরিভাবে ব্যর্থ হলো। এই বলে আমরা বলবো যে সাময়িকভাবে লীগ প্রতিষ্ঠিত হলেও লীগের যারা সদস্য তারা কিন্তু নিজেদের মধ্যে জাতীয় স্বার্থে লীগের ভূমিকা যাতে সফল হয় সে কথা তারা ভাবেনি। মার্কিন রাষ্ট্রপতি এখানে সই করলেও মার্কিন যুক্তরাষ্ট্রের ফরেন পলিসি, যেটা হচ্ছে আইসোলেশন পলিসি, যেটা 1823 সাল থেকে রাষ্ট্রপতি মনরো গ্রহণ করেছিলেন, সেই নীতি এখানে বজায় থাকলো। সেখানে মার্কিন রাষ্ট্রপতি লীগের ভূমিকাকে কার্যকরী করার তো দূরের কথা, লীগের মেম্বারশিপ সে নিল না, যার ফলে লীগের যে উদ্দেশ্য, লীগের যে কার্যাবলী সবটাই ব্যর্থ হয়েছে। তাই দ্বিতীয় মহাযুদ্ধ বেঁধে গেছে, সেখানে এই লীগের ভূমিকা নেই। যাই হোক, তবু এই সংস্থার একটা ঐতিহাসিক একটা তাৎপর্য, যে শান্তি প্রক্রিয়া, একটা প্রক্রিয়া স্থাপনের যে উদ্যোগ, সেটা লীগের মাধ্যমে হয়েছে, সেটা আমাদের স্বীকার করতে হবে। আমরা লক্ষ্য করেছি 1815 সালে ভিয়েনা কংগ্রেস, ইউরোপের ইতিহাসে এটা একটা প্রতিক্রিয়াশীল শক্তির একটা ভিয়েনা সম্মেলন, অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা, যেখানে প্রিন্স মেটারনিখ, তিনি গণতন্ত্র বিরোধী, তিনি সাম্যের আদর্শের বিরোধী, তিনি প্রতিক্রিয়াশীল শক্তিকে গুরুত্ব দেন, প্রতিক্রিয়াশীল পুরাতন রাজতন্ত্রকে ফিরিয়ে আনতে চাই। এবং সেখানেও একটা ইউরোপে আন্তর্জাতিক শান্তি প্রতিষ্ঠার একটা চেষ্টা আমরা লক্ষ্য করেছি। এবং সেই মিটিং থেকে একটা ইউরোপীয় শক্তি সমবায় গঠন করা হয়েছে, এবং তারই একটা বিকল্প আরও বৃহৎ আকারে লীগ গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। তাই আমরা এর একটা সাময়িক একটা গুরুত্ব, সেটাকে আমরা স্বীকার করব। এই বলে আমার আলোচনা শেষ করলাম।